আচ্ছা, তোমাদের বইয়েতে ঠিক এরকম একটা টেবিল আছে, যেমন ফার্স্টে দেখো তোমার লেখা রয়েছে, তোমার লোহা বলে লেখা রয়েছে। তো লোহা দিয়ে কি কি জিনিস তৈরি করা যায়? তোমাদের বইয়েতে টেবিল আছে, দেখতে পাচ্ছ? লোহা দিয়ে তৈরি কিছু জিনিসের নাম, যেমন হচ্ছে ফার্স্ট আসবে তোমার কড়াই আসবে, তাই তো? কড়াই এর ক্ষেত্রে মৌলের কোন ধর্ম মানুষের কাজে লাগে? মানে লোহার তৈরি কড়াই কোন ধর্মটা মানুষের কাজে লাগে, বলতে পারবে? তাহলে শুধু অ্যান্সার কি হবে? শুধু তাপের সুপরিবাহী, এই ধর্মটাই কাজে লাগছে লোহার, তাপের সুপরিবাহী। ওই জিনিস কোন কোন কাজে ব্যবহার করে? নর্মালি রান্নার কাজে। এরপরে আর কি কি কাজে লাগে? দাঁড়াও এক সেকেন্ড। হ্যালো, কি হলো তোমার? ও ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। হুম। তার মানে রান্নার কাজে লাগে। আর লোহার তৈরি কি কি জিনিস ইউজ করো মোটামুটি? যেমন ধরো শিকল, পেরেক, ওগুলো কি কাজে লাগে? মানে এটা হচ্ছে 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে তোমার শিকল বা পেরেক, এটা কোন ধর্মটায় ইউজ করা হয়, বলতে পারবে? হার্ডনেসটা আর একটা প্রসারণশীলতাও তো হবে, তার মানে নমনীয় আর প্রসারণশীলতা। হ্যাঁ, সেটা হবে। তুমি শুনতে পাচ্ছ? প্রসারণশীলতা, আর কিছু না। এবার দেখতে পাচ্ছ তো তুমি পরিষ্কার? ঠিক আছে, দেখো তোমাদের বইয়েতে একটা টেবিল রয়েছে বিভিন্ন ধাতু অধাতুর ব্যবহার, মানে এগুলো এগুলো ঠিক তোমাদের এমসিকিউ ফরম্যাটে আসবে বা 1 নম্বরের কোশ্চেনে আসবে। তোমাদের বইয়েতে অল্প অল্প করে সব দেওয়া রয়েছে। তার মানে নেক্সট এই যে শিকল পেরেক কিসের কাজে লাগে? বলো বলো, যেটা জানো সেটাই বলো। মানে কি কি তৈরিতে কাজে লাগে এই যে লোহার তৈরি শিকল আর পেরেক? মানে ঘিয়ের আসবাব বানাতে বা তৈরি করতে। মানে এই টেবিলটা দেওয়া আছে, মানে তোমাদের এখান থেকে তোমাদের বইয়েতেই রয়েছে, মানে টেক্সট বইটা দেখো তোমাদের রয়েছে মোটামুটি। আচ্ছা, স্টিল কি কাজে লাগে? লোহার তৈরি স্টিল কি কি কাজে লাগে? স্টিলের কোন ধর্মটা ইউজ করা হয়, মানে ব্যবহার করা হয়? এই যে বলছে এক্ষেত্রে মৌলের কোন কোন, মানে কোন ধর্ম মানুষ কাজে লাগিয়েছে, এইটার ক্ষেত্রে কি হবে স্টিলের ক্ষেত্রে? তাপের সুপরিবাহীটা কড়াইটা কাজে লাগিয়েছে।
মানে শক্ত ও মজবুত, তাই তো একই কথা। শক্ত, কোনটা নমনীয়? তো শিকল আর পেরেকটা হবে, দেখবে পেরেক বেঁকে যায়। স্টিল শক্ত ও মজবুত হবে। শক্ত ও মজবুত হবে। আর এটা কি কোন কাজে লাগে? সেটাও হবে, আর ছুরি কাঁচিও হবে। ইত্যাদি তৈরিতে। আচ্ছা, এর পরে পরপর যেগুলো লেখা রয়েছে তোমাদের, যেমন ধরো তামা, তামা লেখা আছে তো বইয়েতে? বইটা খোলো, এই যে বইয়ের, হ্যাঁ বইটা, হুম হুম নতুন বলে পাচ্ছ না, কারণ আমার কাছে তো এইটাই রয়েছে। এই টেবিলটা আছে দেখ, এই যে লোহা, তামা, অ্যালুমিনিয়াম, সীসা, মানে এগুলো জাস্ট শুধু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করতে হবে। দিয়ার কাছে এই বইটা রয়েছে তো? কিন্তু এখান থেকে এই টেবিলটা মনে রাখতে হবে। যেমন ধরো এই টেবিলটা থেকে আমি বলছি অ্যাকচুয়ালি, পেজ নাম্বার 73। এবার এখানে বলো তোমার কপার কি কাজে লাগে? কপার তৈরি, কপার দিয়ে তৈরি কোনো জিনিসের নাম বলো। ফার্স্ট আসবে কি? বৈদ্যুতিক তার, তাই তো? ওইটা কি হবে? তাপের সুপরিবাহী না তড়িতের সুপরিবাহী? তাপের না তড়িতের? তড়িতের সুপরিবাহী। এগুলো এমসিকিউ কোশ্চেন আকারে আসবে। আর কি কাজে ইউজ করা হয়? বৈদ্যুতিক তার, আর কিছু বলার দরকার নেই। আচ্ছা, তোমার সীসা কি কাজে ইউজ হয়? হুম মানে ওটায় তোমার তাহলে কি বলবে কি, মানে অ্যাকচুয়ালি সীসা পেন্সিলের লেডটা তো, ওইটা তো গ্রাফাইট তো, কিন্তু সীসা কি কাজে ইউজ হয়? সেটা এখন আর ইউজ হয় না, মানে এখন সবই ডিজিটাল হয়ে গেছে। মানে যেটা ছাপাখানার যেই, এই যে ধরো অক্ষর, এই অক্ষরগুলোর এক একটা হচ্ছে কি বলে, মানে এরকম এই সীসার তৈরি অক্ষর, মানে হরফ ছিল যেটাকে বলে বাংলায়, মানে টাইপ রাইটারের বা ছাপাখানার হরফ, মানে এখানে কাজে ইউজ করা হয় ছাপাখানার হরফ। মানে এই যে অক্ষরগুলো লেখা হচ্ছে, মানে টাইপ রাইটার দেখেছো পুরোনো দিনের? আরে তোমরা ওই যে কি বলে তোমাদের বাড়ির বা ডিস্ট্রিক্টের কাছাকাছি কোর্টের কাছে যাওনি? হ্যাঁ, সেরকম লম্বা মতন গামছা নিয়ে বসে রয়েছে। তো ওর যে ওটা যেরকম মানে ওই যে ঠুকছে যেটা, মানে যে টাইপ করছে, একটা লম্বা রড গিয়ে ওই পয়েন্টের ওপর ধাক্কা মারছে, ওর সামনে যেই অক্ষরটা লেখা রয়েছে, মানে অক্ষরটা অ্যাকচুয়ালি উল্টো করে লেখা রয়েছে, অক্ষরটা ওই অক্ষরটাই হচ্ছে তোমার সীসা দিয়ে তৈরি, সেটাকেই ছাপাখানার হরফ বলা হচ্ছে বা টাইপ রাইটারের হরফ। তাহলে এইটাতে কি ধর্ম ইউজ করা হচ্ছে? ওই নমনীয়ই হবে।
ওকে, আর কি কাজে ইউজ করা হচ্ছে? তার মানে তুমি ওই মুদ্রা, বা হ্যাঁ সেটাও হবে, বা তোমার মুদ্রা বা মূর্তি তৈরিতে ইউজ করা হয়। মানে যে কোনো ধরো মূর্তি হচ্ছে কি বলে তোমার সিসার টুকরো তৈরি করা যায়, কারণ ওটা নরম বলে। ঠিক আছে, বোঝা গেল? মূর্তি তৈরিতে, আচ্ছা ওখানে যতগুলো টেবিলে যা লেখা রয়েছে সবকটার অ্যান্সার বলতে পারবে? কারো কোনটাতে কিছু ডাউট আছে কিনা বলো? বইয়ে নেই? পুরো নতুন বইটাকে একদমই কিছু দেওয়া নেই, তাই তো? তার আগে আগে ওই ধাতু রিঅ্যাক্টিভিটির পরে কি রয়েছে? ক্ষারীয় ধর্মগুলো তো বলে দিয়েছি। আর তারপর মানব জীবনে পরিবেশে ধাতু ও অধাতুর ব্যবহার লেখা নাই? মানে এই পয়েন্টটা, মানব জীবনে ধাতু ও অধাতুর ব্যবহার। এটা তো মানে হচ্ছে ক্লাস 8 এর ছিল, মানে 7 এর ছিল। সংকেত ফর্মুলা তো জানো? ঠিক আছে, এগুলো ইনফরমেশনের জন্য লাগে। ওই যে এর পরের যেই পার্টটা রয়েছে সেই পার্টটা দেখো, মানে যেটা মানব জীবনের প্রয়োজন। এটাতে আর যাচ্ছি না কিন্তু, এটা এক একটা মোটামুটি সবকটারই জানো, না হলে আমি এটার হচ্ছে তোমার পিডিএফ নোটের মধ্যে অ্যাড করে দেবো কোশ্চেন অ্যান্সারের মধ্যে, যাতে তোমার একটা জিনিস দেখে, যেমন ওটা কোন ধর্মটা কাজে লাগছে ওটাই ইম্পর্টেন্ট বেশি। যেমন ধরো তাপের সুপরিবাহী, তাপের কুপরিবাহী, বা তোমার বৈদ্যুতিক হচ্ছে তোমার পিচ্ছিলকারক পদার্থ। আচ্ছা পিচ্ছিলকারক পদার্থকে ধর্ম পিচ্ছিল গ্রাফাইট, আর হচ্ছে কাগজে দাগ কাটাতে ওই ধর্মটাকে কাজে লাগিয়ে কোন জিনিসকে ইউজ করা হয়? কাগজে দাগ, ওই গ্রাফাইটই হবে। না, সিসা তো কাগজে দাগ কাটে না। লেড বলতে ওটা তো অ্যাকচুয়ালি, হ্যাঁ পেন্সিলের সিস বা লেড, ওইটা গ্রাফাইট। ওইটা হচ্ছে ওর ধর্মটাই হচ্ছে পিচ্ছিল কারক, তাই কাগজের ওপর দাগ কাটছে। আচ্ছা গ্রাফাইট তো কার্বন দিয়ে তৈরি, তাই তো? ওইটা কি তাপে বা তড়িতে সুপরিবাহী হবে? তড়িতে সুপরিবাহী। আর তাপে, তাপের হবে না। এবার দেখ তোমাদের আর একটা, এই যে এই মানব জীবনে পরিবেশে ধাতু অধাতুর ব্যবহার যেটা, ওর আগে কোনো টেবিল আছে? আচ্ছা সিমেন্টের মধ্যে কি কি ধাতু অধাতু থাকে বলতে পারবে? সিলিকন আর সিমেন্টের ভিতরে কি থাকে, মানে কোন কোন ধাতু থাকে? সিলিকন থাকে, আর কি থাকে? সিমেন্টে অ্যালুমিনিয়াম থাকে আর অক্সিজেন থাকে। আর পলিচুনে কি কি থাকে? আমি লিখে দেবো এগুলো। আর অক্সিজেনও থাকে। আর স্টিলনেস স্টিলে কি থাকে? আর নিকেল কোথা থেকে এলো? স্টিলনেস স্টিলে তোমার এইটা স্টিলনেস, দাঁড়া এক সেকেন্ড, কেন কোবাল্ট কেন হবে?
ফার্স্টে কি বললে, লোহা বললে Fe, তারপর ক্রোমিয়াম হবে Cr। বুঝতে পারলে? আচ্ছা, প্লাস্টিকে কি কি থাকে? প্লাস্টিক যেটা ইউজ করছো ওতে কি কি কম্পোনেন্ট থাকে? এক তো কার্বন থাকবেই, যেহেতু এটা অর্গানিক কম্পাউন্ড, হাইড্রোজেনও থাকবে, অক্সিজেনও থাকবে। হুম 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 অক্সিজেন থাকবে, হাইড্রোকার্বন হলে কার্বন হাইড্রোজেন থাকবে, তার সাথে অক্সিজেনও থাকবে, নাইট্রোজেনও থাকবে, আবার তোমার ক্লোরিনও থাকবে। অ্যাকচুয়ালি যেটা আমরা পিভিসি বলি, পিভিসি হচ্ছে তোমার পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড হচ্ছে তোমার এইটা, ভিনাইল ক্লোরাইডের ফর্মুলা CH2 ডবল বন্ড CHCl, এইটা হচ্ছে ফর্মুলা। এর এইটা হচ্ছে ভিনাইল ক্লোরাইডটা হচ্ছে মনোমার, পলিমার হচ্ছে মনোমারের রিপিটেড ইউনিট, মানে এইটা মনোমার, এই ইউনিটটাই বারবার রিপিট হয়েছে, সেটাই হচ্ছে তোমার পলিভিনাইল ক্লোরাইড। এবার ধরো এর ভেতরে আমি কি কি দেখতে পাচ্ছি, কার্বন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। আর প্লাস্টিক যেটাকে বলা হচ্ছে, যেটাকে তোমার পলিথিন, পলিথিনে কি রয়েছে, ইথিন রয়েছে, CH2 ডবল বন্ড, মানে ইথিন, ইথিন এইটা আছে, CH2 এইটার পলিমার হচ্ছে পলিথিন। তার মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এন্ড ক্লোরিন। আর এখানে নতুন কিছু দেখতে পাচ্ছি না। এবারে দেখ মেনলি কিভাবে কাজে লাগছে সেইটা ইম্পর্টেন্ট, এইটা থেকে আসে পরীক্ষা, মানে দেহের জলের ভারসাম্য, মানে আমরা অ্যাকচুয়ালি জল যখন খাচ্ছি, মানে যেটাকে ডিস্টিল ওয়াটার বলে, ডিস্টিল ওয়াটারে কি অন্য কোনো সল্ট মিক্স থাকে? ডিস্টিল ওয়াটার খেয়েছো কখনো? ডিস্টিল ওয়াটারের কোনো টেস্ট থাকে? কারণ কেন থাকে না কেন? কারণ ওর সঙ্গে কোনো সল্ট কোনো মিক্স থাকে না, না কোনো সল্ট মিক্স থাকে না, মানে অ্যাকচুয়ালি সোডিয়াম বা পটাশিয়াম বা ক্যালসিয়ামের কোনো সল্ট মিক্স থাকলে তবেই টেস্ট হয়, যেটাকে তোমরা ক্ষর জল বা এরকম কিছু জলের কিছু প্রপার্টি পড়েছো না? পড়োনি এখন, ঠিক আছে, ওইটা পরের দিকে আছে। দেখো বলছে দেহের অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় তরলের প্রধান ক্যাটায়ন হলো K প্লাস, মানে সোডিয়াম, আর পটাশিয়াম মানে তোমার Na প্লাস। আচ্ছা, সোডিয়াম আয়ন কোনটা, Na না Na প্লাস? Na প্লাস ওটা ক্যাটায়ন না অ্যানায়ন? হ্যাঁ, পজিটিভ চার্জ থাকা মানে সেটা ক্যাটায়ন হবে, মানে এই লাইনটা দিয়ে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। মানে অন্তঃকোষীয় বহিঃকোষীয় তরলের প্রধান ক্যাটায়ন হলো সোডিয়াম, মানে Na প্লাস আর K প্লাস। বলছে নরম কলায়, মানে পেশি ও স্নায়ু, রক্ত, অন্যান্য কোষ বহিস্থ তরলে, কঠিন কলায় মানে হাড়ে সোডিয়ামের অনুপাত যেটা থাকে 4:1:1:5, মানে কোন কোন দেখো, নরম কলায় মানে হচ্ছে পেশি ও স্নায়ুতে, রক্ত বা অন্যান্য কোষে বহিস্থ তরলে ও কঠিন কলাতে সোডিয়ামের অনুপাত হচ্ছে 4:1:5 বলছে অনুপাতে থাকে, এবং দেহের সমস্ত পটাশিয়ামের প্রায় 3/4 অংশ কঙ্কাল পেশিতে থাকে। বোঝা গেল না? বোঝা গেল না? মানে জাস্ট এইটা ইনফরমেশনের জন্যই পড়ে রাখতে হবে যে আমার হচ্ছে বহিস্থ বা অন্তঃকোষীয় তরলের প্রধান ক্যাটায়ন কি কি, এইটা দিয়েই কোশ্চেনটা আসবে, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন। বোঝা গেল? এবারে বলছে যে বহিঃকোষীয় তরলে থাকা সোডিয়াম আয়নের উপস্থিতি অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ প্রক্রিয়া মানে কি জানো? ইংলিশ টার্মটা জানো এর? অসমোসিস নাম শুনেছো? অসমোসিস হচ্ছে, অসমোসিস যদি তোমার এরকম একটা কন্টেনার হয়,
মানে সিম্পল যেটা আমাদের শরীরে ঘটে, মানে হচ্ছে তোমার লো কনসেন্ট্রেশন থেকে সলভেন্ট মলিকুল মানে সলিউশনের মধ্যে যার অ্যামাউন্টটা বেশি আছে। সলভেন্ট মলিকুল মানে এখানে জল হতে পারে বা অন্য কোনো তরলও হতে পারে। তো সলভেন্ট মলিকুলটা লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে আসবে, মানে যার কনসেন্ট্রেশন বেশি সেখান থেকে তার হচ্ছে কি বলে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন আসবে। মানে ধরো এটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে, মানে যেইটা দিয়ে শুধু সলভেন্ট মলিকুলই পাস করবে, মানে দ্রবণের দ্রাবকটাই পাস করবে, মানে লো মানে ওইটাকে বাংলায় যেটা বলবে লো কনসেন্ট্রেশন মানে লঘু দ্রবণের লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে, লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন। মানে বুঝতে পারলে না? বুঝতে পারলেন? মানে তার অসমোসিস হচ্ছে তোমার সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে, ওই মেমব্রেনের মধ্য দিয়ে শুধু সলভেন্ট মলিকুল মানে দ্রাবক পাস করবে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে। এই প্রসেসটাকেই বলা হয় অসমোসিস। ওকে, না বুঝতে পারলে না? সেটাকে এখানে অভিস্রবণ প্রক্রিয়া অনুযায়ী বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় প্রকোষ্ঠে জলের বন্টনে সাহায্য করে। মানে কে সাহায্য করে? বন্টন মানে ডিস্ট্রিবিউশন, মানে তোমার কোনো জায়গায় হয়তো কম আছে বা কোনো জায়গায় বেশি আছে, মানে সেইটাকে ইকুয়াল অ্যামাউন্টে আনতে। এই জন্য জল বন্টনে কোন আয়ন হচ্ছে বহিস্থ কক্ষে বহিঃকোষীয় তরলে থাকা সোডিয়াম আয়নের উপস্থিতিতে অভিস্রবণ প্রক্রিয়া অনুযায়ী বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় প্রকোষ্ঠে জলের বন্টনে সাহায্য করে। কারণ আমাদের শরীরের ভেতরে এই অভিস্রবণ প্রক্রিয়াটি ঘটে, কারণ আমাদের শরীরের প্রত্যেকটা কোষের কি রয়েছে তোমার এই যে সেমি পারমিয়েবল মেমব্রেন বললাম, এই সেম জিনিসটাই রয়েছে, যেটার মাধ্যম থেকে তোমার শুধু সলভেন্ট মলিকুল পাস হচ্ছে, মানে যেটাকে ফিল্টার পেপারের মতো, মানে সলভেন্ট মলিকুলটাই পাস হবে, সলিউটটা পাস হবে না। বোঝা গেল? সেইটাই বলছি যে সোডিয়াম আয়নের উপস্থিতি অভিস্রবণ প্রক্রিয়া অনুযায়ী বহিঃকোষীয় অন্তঃকোষীয় প্রকোষ্ঠে জলের বন্টনে সাহায্য করে। তারপর বলছে মূত্র তৈরির সময় জল ধরে রাখে এবং তাকে পুনরায় রক্তে পাঠিয়ে রক্তের আয়তন সঠিক রাখতে সাহায্য করে। তাই কাঁচা লবণ বেশি খেলে কোষ মধ্যস্থ তরল থেকে জল শোষণ করতে শুরু করে এবং রক্তে জলের পরিমাণ বেড়ে যায়। মানে এমনি নর্মালি দেখবে খাবারের সঙ্গে লবণ খাচ্ছে কোনো প্রবলেম নেই, কিন্তু নর্মালি যেটা লবণ খায়, মানে ধরো ভাত খাওয়ার সময় তুমি এক্সট্রা করে শুকনো লবণ নিচ্ছ, ওইটা দেখবে সবাই খেতেই মানা করে কিন্তু অনেকে খায়, কিন্তু ওইটা খেলে প্রবলেম হবে কি তোমার মানে এই যে কোষ মধ্যস্থ তরল থেকে জল শোষণ করতে শুরু করে এবং রক্তে জলের পরিমাণটা বেড়ে যাবে। এর ফলে রক্তচাপ বেড়ে গিয়ে হৃৎপিণ্ড বা বৃক্কে নানা বিপত্তি ডেকে আনে। আবার প্রচুর ঘাম কিংবা ডায়রিয়ার সময় দেহ তরলে সোডিয়াম আয়ন মানে Na+ আয়নের পরিমাণ কমে গেলে রক্তচাপ হঠাৎ করে কমে গিয়ে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে থাকে। এই লাইনটা পড়ো একবার, তোমাদের বইতেও রয়েছে বা এখানেও রয়েছে, থেকে পড়ো। এখানে কোন লাইনটা বুঝতে পারছো না বলো? তোমাকে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে রক্তে জলের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য কোন আয়ন দায়ী। তোমাকে ডাইরেক্ট লবণও জিজ্ঞেস করবে না। কোষ মধ্যস্থ তরল থেকে জল শোষণ করতে শুরু করে এবং রক্তে জলের পরিমাণ বেড়ে যায়। কোশ্চেনটা এরকম আসবে, রক্তে জলের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য কোন ধাতব আয়ন দায়ী। তোমাকে অপশনে থাকবে Na+, K+, Ca2 পজিটিভ, মানে তোমার এরকম অপশন দেওয়া থাকবে K+, Na+, Ca2 পজিটিভ, আবার তোমার
Fe2 পজিটিভ এরকম এই চারটে অপশন দেওয়া থাকবে। এই চারটে অপশনের মধ্যে তোমার Na প্লাসটা দায়ী হচ্ছে, তোমাকে Na প্লাসটাই লিখতে হবে। বোঝা গেল? কোন জায়গাটা বলছে তাকে পুনরায় রক্তে পাঠিয়ে রক্তের আয়তন সঠিক রাখতে সাহায্য করে। মানে মূত্র তৈরির সময় জল ধরে লবণ বেশি গেলে, মানে তুমি যদি লবণ বেশি খাও তাহলে কি হবে কি মূত্র তৈরির সময় জল ধরে রাখে এবং তাকে পুনরায় রক্তে পাঠিয়ে, মানে অ্যাকচুয়ালি কি হয় কি যখন ফিল্ট্রেশন হচ্ছে তোমার জলটা বেরিয়ে যাচ্ছে, তাই তো? এবার তুমি যখনই লবণ বেশি খাচ্ছ তাহলে জল বেশি হওয়ার জন্য অভিস্রবণ প্রক্রিয়াতে ওই জলটা আবার রক্তে চলে যাচ্ছে, তোমার হচ্ছে কি বলে মূত্রনলীতে তোমার জলটা স্টোর হচ্ছে না। মানে এই অভিস্রবণ প্রক্রিয়ার জন্য ধরো তুমি জল খাচ্ছ এবং লবণও খাচ্ছ, তোমার যেইটা জল ফিল্ট্রেশন হয়ে তোমার মূত্রনালীতে যাচ্ছে সেখানে স্টোর না হয়ে আবার সেইটা রক্তের মধ্যে চলে আসছে শুধু এই অভিস্রবণ প্রক্রিয়ার জন্য। কারণ ওখানে কি হবে, হ্যাঁ জলের পরিমাণটা রক্তের মধ্যে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? দেহে বললে হবে না, রক্তের মধ্যে বলতে হবে। হ্যাঁ তার ফলেই তোমার হচ্ছে কি বলে এই যে কি বলে কোন রোগটা আসবে, এই যে হৃৎপিণ্ড বৃক্কের নানা বিপত্তি ডেকে আনতে পারে বা হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। বোঝা গেল? এই অভিস্রবণ বা অসমোসিস যেটা শুনলে, এই অসমোসিসটাকে স্টপ করতে যে প্রেসার অ্যাপ্লাই করা হয় সেটাকেই বলে অসমোটিক প্রেসার। তোমরা ক্লাস 12-এ গিয়ে পড়বে এই অসমোসিস বা অসমোটিক প্রেসারের ব্যাপার নিয়ে। অসমোসিস অভিস্রবণ চাপ, এই যে অভিস্রবণ প্রক্রিয়া এটাকে অসমোসিস বলা হচ্ছে। অসমোসিস এর অভিস্রবণ চাপকেই বলা হবে অসমোটিক প্রেসার। এইটা দিয়ে পরীক্ষাতে ক্লাস 12-এ মাস্ট কোশ্চেন আসবে, নিটেতেও কোশ্চেন আসে অল্টারনেটিভ এআর কেমিস্ট্রি পার্ট থেকে, ঠিক আছে? এবার দেখ হৃৎপিণ্ডের কার্যকারিতা কি বলছে, হৃৎপেশি উত্তেজিত বা ছন্দ বদ সংকোচনে প্রসারণে, মানে এই যে কমছে বাড়ছে, এইটা মেন কোন আয়ন কাজ করে, তোমার ক্যালসিয়াম আর পটাশিয়াম। বলছে Ca2 পজিটিভ ও K পজিটিভ এর ঘনত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি হয় কি বলছে, হৃৎপেশির উত্তেজিতা ও ছন্দবোধ সংকোচন ও প্রসারণ এর মানে এটা কি কারণে ঘটে, ক্যালসিয়াম আর পটাশিয়ামের ঘনত্বের মাধ্যমে ঘটে। মানে ওটা কম বেশি হলেই তোমার এই সংকোচন প্রসারণেরও চেঞ্জ হবে। তার মানে ক্যালসিয়াম আর পটাশিয়াম মানে আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে তোমার হৃৎপেশিরই মানে হৃৎপিণ্ডের তোমার ছন্দটাই মানে সংকোচন প্রসারণটাই প্রবলেম হবে। বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে মেন কালপিট কোন আয়ন হচ্ছে এখানে, এই ঘনত্বটা কিন্তু ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম আর পটাশিয়ামের ঘনত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? এটা পরের দিকে আরো ভালো করে পড়বে বায়োলজির ভেতরে। এবার বলছে যে K পজিটিভ এর মাত্রা কমে গেলে হৃৎপিণ্ডের কাজ স্তব্ধ হয়ে যেতে পারে। আবার Ca2 পজিটিভ মানে ক্যালসিয়ামের সংকোচনের মাত্রার বল বৃদ্ধি, মানে ক্যালসিয়াম Ca2 পজিটিভ এর সংকোচনের মাত্রার বল বৃদ্ধিতে সাহায্য করে। মানে দুটোই মেন কালপিট হয়ে দাঁড়াচ্ছে। মানে দুটোর মধ্যে এদের ঘনত্বের কোনো কিছু চেঞ্জ হলে বা তোমার অভাব ঘটলে ফার্স্ট তোমার হৃৎপেশির সংকোচন বা প্রসারণটা বন্ধ হবে। বোঝা গেল? একবার লাইনটা পড়ো। এই যেখানে বলছে ক্যালসিয়াম Ca2 পজিটিভের মাত্রা কমে গেলে হৃৎপিণ্ডের সংকোচনের হার কমে যায়। এগুলোই তোমাকে ভিতর থেকে কোশ্চেন জিজ্ঞেস করলে তখনই এমসিকিউ কোশ্চেন হার্ড হয়ে যাবে বা পরীক্ষার কোশ্চেন হার্ড হয়ে যাবে তুমি যদি আগে থেকে না পড়ে রাখো, কারণ এগুলো একদম ভেতরকার কোশ্চেন। বলি নেক্সট পয়েন্ট।
এবার বলছে অম্ল ও ক্ষারের ভারসাম্য, বলছে খাদ্যের মাধ্যমে পটাশিয়াম আয়ন গ্রহণ কম হতে থাকলে কোষে অম্লত্ব বেড়ে যায়, মানে কোষের মধ্যে কোষের প্রকৃতিটা কি হয়ে যায়, অ্যাসিডিক ইন নেচার হয়ে যায়। ঠিক আছে, মানে কি বলছে যে খাদ্যের মাধ্যমে কে প্লাস আয়ন গ্রহণ কমে যেতে থাকলে, মানে পটাশিয়াম আয়ন কম শরীরে গেলে কোষের অম্লত্ব বেড়ে যায় এবং কোষের বাইরে তরলে ক্ষারের পরিমাণ বেড়ে যায়। এবার কি বলছে যে অম্ল ও ক্ষারের ভারসাম্য নষ্ট হলে অস্থি সন্ধির ক্ষয় শুরু হয়, যেটাকে আর্থ্রাইটিস বলে, এবং হাড়ের মাত্রা কমতে শুরু করে এবং সেটাকে অস্টিওপোরোসিস বলে। এই লাইনটা পড়ো। তাহলে শরীরের মধ্যে তোমার অম্ল ক্ষারের ভারসাম্যকে কোন আয়ন রক্ষা করে? পটাশিয়াম আয়ন। কে প্লাস না পটাশিয়াম মনে রাখবে, ঠিক আছে? তাহলে নেক্সট টপিকে যাচ্ছি, দেখো এবার বলছে দাঁত ও হাড়ের গঠন। এখানে বলছে দাঁত ও হাড়ের দৃঢ়তা, ভার বহন ক্ষমতা এবং কংক্রিটের মতো গঠনের জন্য দায়ী হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, মানে এই তিনটেই মনে রাখতে হবে। মানে দাঁত বা হাড়ের দৃঢ়তা, ভার বহন ক্ষমতা এবং কংক্রিটের মতন গঠনের জন্য দায়ী হলো তোমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস। হাড়ের ধাত্র ও দাঁতের এনামেল, ডেন্টিন, সিসমেটাম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এবং ফসফরাস নানা ক্লাস আকার যৌগ জমা হতে থাকে। এই লাইনটা পড়ো, তোমাদের বইতে এই পয়েন্টগুলো আছে। হাড়ের ধাত্র মানে হাড়ের গঠন যেটা, হ্যাঁ মানে আমাদের হাড়ের গুলো কি স্ট্রাকচার গুলো শক্ত, তো ওগুলো কি নরম নাকি? চট করে কি ভাঙে? মানে ভেঙে যায় কখন? মানে লম্বা হাড়গুলোই ভেঙে যায়, ছোট হাড়গুলো কি ভাঙে? তোমার হাত পাই ভাঙে, বা ধরো কোমরের দিকে ভাঙে, মানে যেগুলো একটু লেন্থ বড় সেগুলো প্রেসারেতে ভেঙে যায়, কিন্তু ছোট হাড়গুলো মোটেও ভাঙে না। তাহলে এই পয়েন্টটা বুঝতে পারলে তো? মানে এখানে আমাকে কোন মেটালটা মনে রাখতে হচ্ছে, এইটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস দাঁত ও হাড়ের গঠনের জন্য। তারপর বলছে উৎসেচকের কার্যকারিতা। উৎসেচক হচ্ছে তোমার এখানে অনেকগুলো আয়ন আসবে, মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, জিঙ্ক, ক্লোরাইড, ফেরিক, কিউপ্রাস আর ফসফেট এর মতন বিভিন্ন ধাতব ও অধাতব আয়ন মানবদের বিভিন্ন উৎসেচক গঠনে ব্যবহৃত হয়। এই উৎসেচকগুলি ছাড়া দেহের শক্তি উৎপাদন, খাদ্য হজম করা, ইলেকট্রন পরিবহন, জারণ বিজারণের মতন কাজগুলো করা সম্ভব হতো না। মানে এতগুলো আয়নের মধ্যে কোন আয়নটা একদম আননোন, বলো দেখে? সবগুলোই জানো? হ্যাঁ মানে সবকটাই ধরো মানে একদম কমনের মধ্যেই রয়েছে, মানে আননোন কিছু নেই। এর পরের পয়েন্ট দেখ, মানে এর মধ্যে এগুলো সবই উৎসেচকের কার্য। হ্যাঁ ম্যাথস করাবো তো। আর তিনটে চারটে পয়েন্ট আছে, তাহলেই তোমার এই পার্টটা শেষ হয়ে যাবে। এরপরে তোমার এই পার্টটাতে চলে যাও, ওই পদার্থের গঠন। কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ ওটা শেষ হয়ে যাবে। ওটা কিছু ডাউট আছে তোমার? ওইটা করে এবার ওই যে পরপর একবারে 7খানা চ্যাপ্টার বলতে হবে, তাই তো? এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে, ওই চ্যাপ্টারটাও মানে ম্যাথসের চ্যাপ্টারটাও শেষ হবে। এবার দেখো রক্ত জমাট বাঁধা, বলছে কোনো আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত বেরোতে শুরু করলে কয়েক মিনিটের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। এইটাকে কি বলছে? রক্ত তঞ্চন। রক্ত চঞ্চনে অংশগ্রহণকারী বিভিন্ন উপাদানকে সক্রিয় করতে, হ্যাঁ হ্যাঁ
বুঝতে পারছি না। রক্ততন্ত্র মানে রক্ত জমাট বাঁধা যেটাকে বলে, মানে কোনো জায়গায় কেটে গেল, কিছুক্ষণ পরে রক্ত কাটা বন্ধ হয়ে যায় তো, আর রক্ত বেরোতে থাকে না তো, কারণ ওর উপরে একটা সাদা, হ্যাঁ হ্যাঁ কি বলে ইংলিশে, হ্যাঁ। এবার দেখো, রক্ততঞ্চনে অংশগ্রহণকারী বিভিন্ন উপাদানকে সক্রিয় করতে Ca2 পজিটিভ আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে Ca2 পজিটিভকে কি বলা হচ্ছে, ক্যালসিয়াম আয়ন। মানে এগুলো যেগুলো হচ্ছে একটা একটা কাজে স্পেশাল ইউজ হচ্ছে। যেমন হচ্ছে ধরো Na প্লাস এর কাজ যেটা ছিল, আবার ধরো এখানে আমি ক্যালসিয়ামের কাজ বলছি যেটা। এই স্পেসিফিক যেগুলো আছে, যেগুলো অনেকগুলো আয়ন আছে, সেটা যতটা ইম্পর্টেন্ট, স্পেসিফিক একটা আয়নের কাজটা সব থেকে বেশি, মানে ওটাই পরীক্ষায় বেশি আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে পেশির সংকোচন ও স্নায়ুস্পন্দন পরিবহন। পেশির সংকোচনে দুটি প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এরা হলো অ্যাক্টিন আর মায়োসিন। অ্যাক্টিনের নাম শুনেছো তো, আর পরের দিকে শুনবে আরো, না শুনেছো না শোনোনি? হ্যাঁ, অ্যাক্টিন ও মায়োসিন, হ্যাঁ মসৃণ পেশির সংকোচন, মায়োসিন, মানে এখানে এই দেখো, মসৃণ পেশির সংকোচন হচ্ছে মায়োসিন কাজ করে, এবং অমসৃণ পেশির সংকোচনে অ্যাক্টিন নির্ভর করে। উভয় প্রকার সংকোচনেই ক্যালসিয়াম মানে Ca2 পজিটিভের Ca2 পজিটিভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া পেশির উত্তেজিত বা ম্যাগনেসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেটাকে বলছে পেশির অ্যাক্টিভিটি। একটি স্নায়ুকোষ থেকে পরবর্তী স্নায়ুকোষে আবেগ পরিবহনে তোমার ক্যালসিয়াম মানে Ca2 পজিটিভ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই যে আগের দিন একটা কোশ্চেন বলছিল না, শুধু যদি আমি ক্যালসিয়াম খাই, শুধু কি ক্যালসিয়াম খেতে পারবে? ট্যাবলেট শুধু ক্যালসিয়াম কবে খাওয়া যাবে না, হয় তোমাকে খাবারের সাথেই খেতে হবে, বা যে ক্যালসিয়াম যে ট্যাবলেট বলছে ওর সঙ্গে আরো কিছু মিক্সড আছে। শুধু ক্যালসিয়াম আমাদের মানে তুমি যতই জল দিয়ে খাও না কেন, রক্ত নিতে পারবে না, ওই সেম অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যম থেকে নিতে পারবে না। তাহলে পেশি সংকোচনে বা দুটো প্রোটিন মেন গুরুত্বপূর্ণ, অ্যাক্টিন আর মায়োসিন, এবং এই অ্যাক্টিন আর মায়োসিনকে মেন আয়ন কোন কন্ট্রোল করছে, তোমার Ca2 পজিটিভ আয়ন কন্ট্রোল করছে। বোঝা গেল? আবার এখানে ম্যাগনেসিয়াম দ্বারা, যেটাকে উদ্দীপনা বলা হচ্ছে, যেটা উত্তেজিতা বলছে এখানে, পেশির উত্তেজিতা কে নিয়ন্ত্রিত করে। এরপরে নেক্সট পয়েন্ট আসবে, এরপর হচ্ছে কলা কোষে জারণ বিজারণ। আচ্ছা, জারণ বিজারণ কাকে বলে জানো? অক্সিডেশন আর রিডাকশন। কোনটাকে অক্সিডেশন বলে? ওইটা বললেও হবে। পরের দিকে ইলেকট্রন দিয়ে জানো নাকি? লস অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন, গেইন অফ ইলেকট্রন ইজ রিডাকশন। ঠিক আছে, ওটা পরের দিকে জানবে, কারণ না জানলেও হবে। এবার দেখো, শ্বাস মানে কলা কোষে জারণ বিজারণ মানে শ্বাস কার্যের সময় গৃহীত অক্সিজেনকে ব্যবহার করে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে। শক্তি উৎপাদনে মেন কি, এটিপি যেটাকে বলে, অ্যাডিনোসিন, হ্যাঁ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সময় যে ইলেকট্রন পরিবহন ঘটে তার জন্য বহু প্রোটিনের প্রয়োজন হয়, ওই প্রোটিন গঠনে আয়রন মেন কালপিট হয়। আয়রন ও সালফার ব্যবহৃত, মানে জারণ বিজারণের সময়, মানে কলা কোষের জারণ বিজারণে মানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড বা হাইড্রোজেন। আচ্ছা, অক্সিজেন রিমুভ হওয়াটাকে কি বলে? হ্যাঁ মানে বিজারণ। আর অক্সিজেন অ্যাড হওয়াটাকে জারণ বলা হচ্ছে। মানে শ্বাসকার্যের সময় গৃহীত অক্সিজেনকে ব্যবহার করে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনের সময় যে ইলেকট্রন পরিবহন ঘটে তার জন্য বহু প্রোটিনের প্রয়োজন হয়, এই প্রোটিন গঠনে আয়রন ও সালফার ব্যবহৃত হয়। মানে প্রোটিনটাকে ফর্ম করার জন্য কে কাজ করছে, আয়রন এবং সালফার। তারপর বলছে অক্সিজেন পরিবহন সঞ্চয় ও ব্যবহার, যেমন হিমোগ্লোবিন আর মায়োগ্লোবিন যথাক্রমে
রক্তে অক্সিজেন পরিবহন করে এবং লোহিত পেশি তন্তুতে ধীরে ধীরে সংকোচনক্ষম হয়। মানে তোমার হিমোগ্লোবিনের নাম শুনেছো তো? হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে কি হয়? ওইটার নাম কি হয়? অক্সিহিমোগ্লোবিন। আর কার্বন ডাই অক্সাইডের সঙ্গে হলে কার্বক্সি হিমোগ্লোবিন। আর কার্বন মনোক্সাইডের সঙ্গে হলে কি হয়? ওই সেম, ওইটাও কার্বক্সি হিমোগ্লোবিন আর ওইটাও কার্বন মনোক্সি হিমোগ্লোবিন। মানে তোমার কার্বন মনোক্সাইড সেই জন্যই দেখবে কার্বন ডাই অক্সাইড আর রক্তে কার্বন মনোক্সাইড কি জিনিস জানো তো? সিও। কার্বন ডাই অক্সাইড হচ্ছে CO2, কার্বন মনোক্সাইড মানে মনো যেহেতু বলা হচ্ছে তাহলে সেখানে একটা অক্সিজেন আছে, তার মানে CO। তার মানে কার্বন মনোক্সাইড রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে মিশে গেলে, মানে যখনই কার্বো মনোক্সি হিমোগ্লোবিন ফর্ম হয়ে যাবে, যেখানে তোমার রক্তের মধ্যে অক্সিজেন থাকবে না, তখনই আমরা কি হবে, কি আমরা তখন আর বেঁচে থাকবো না। মানে সেই জন্যই বলে কি, মানে যদি যেখানে ইনকমপ্লিট কম্বাসন হয়, মানে যেমন ধরো এমনি রাস্তাঘাটে দেখবে যে ওই যে টায়ার মানে চাকার যে রাবারটা থাকে, বাসের চাকা বা তোমার সাইকেলের চাকার যে রাবারটা থাকে, ওইতে যদি আগুন ধরে যায় ওইটার কমপ্লিট কম্বাসন হয় না। ওখান থেকে যে ধোঁয়াটা বেরোয়, ওই ধোঁয়াটা আমরা মানে নিতে পারি না। মানে তুমি কিছুক্ষণ থাকলেই সেখান থেকে সরিয়ে আসো, বা না তুমি নাকে চাপা দাও, কারণ ওখানে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড বেরোতে থাকছে। এবার আমাদের শরীরে যখনই ইনহেল হচ্ছে, ওইটা রক্তের সঙ্গে মিশে কার্বন মনোক্সি হিমোগ্লোবিন তৈরি করছে, যেটার কাজই হচ্ছে রক্তের কার্যক্ষমতা বন্ধ করে দিচ্ছে। মানে রক্তেতে যদি অক্সিজেন না থাকে তাহলে রক্তের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে, মানে আমাদের হৃৎপিণ্ডেতে তখন কার্বন মনোক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে, যার ফলে টোটালটাই স্টপ হতে থাকে। সেই জন্য কার্বন মনোক্সাইড শরীরে একদমই ঢুকতে দেওয়া উচিত না। বেশি পরিমাণ ঢুকে গেলেই তোমার কি বলে মৃত্যু পর্যন্ত হতে পারে, মানে মৃত্যু হবেই একদম। মানে ওটারও লিমিট আছে, তোমাকে শরীর থেকে বার করতে হবে। আমার কথাটা বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? এটা পরের দিকে আবার আসবে। এবার দেখো, হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন যথাক্রমে রক্তে অক্সিজেন পরিবহন করে এবং লোহিত পেশি তন্তুতে অক্সিজেন সঞ্চয় করে। তাহলে অক্সিজেন কোথায় সঞ্চয় হচ্ছে? লোহিত পেশি তন্তুতে। এই দুটো প্রোটিন গঠনের অন্যতম উপাদান হলো আয়রন। মানে কোন কোন প্রোটিন দাঁড়াচ্ছে এখানে? ওই দুটো প্রোটিন তোমার হিমোগ্লোবিন আর মায়োগ্লোবিন যথাক্রমে রক্তে অক্সিজেন পরিবহন করে এবং লোহিত পেশিতন্তুতে অক্সিজেনকে সঞ্চয় করে। ওই দুটি প্রোটিন গঠনের অন্যতম উপাদান হলো আয়রন। তাছাড়া আয়রন তার জারণ স্তরে পরিবর্তন ঘটে, মানে Fe3 থেকে Fe2 তে চলে যায়। মানে এখানে Fe2 থেকে Fe3 তে যাওয়াটা কে ইলেকট্রন দিচ্ছে আর কে ইলেকট্রন নিচ্ছে কি করে বলবে? Fe3 পজিটিভ থেকে Fe2 পজিটিভে বলছি, কে ইলেকট্রন দিচ্ছে কে ইলেকট্রন নিচ্ছে? এখানে কি আছে? এর জারণ সংখ্যা কত? 3। আর এটা হচ্ছে +2। কে ইলেকট্রন ছাড়ছে আর কে ইলেকট্রন নিচ্ছে? আচ্ছা, এটা রিভার্সেবল। মানে আমি ইলেকট্রনটা কোন দিকে লিখবো? যদি ধরো আমি এরকম লিখি Fe3 পজিটিভ থেকে, কারণ এটা রিভার্সেবল, মানে ওইটাকে কি বলে, মানে ওই বাংলাতে কি বলে, পরাবর্ত না অপরাবর্ত, এরকম কি আছে, পরাবর্ত মনে হচ্ছে। তো এটা রিভার্সেবল মানে সে সামনের দিকেও যাবে আবার ব্যাকেও আসবে। আচ্ছা, কলকাতায় এসে মেট্রো চড়েছো কোনোদিন? মেট্রোতে চড়েছো তো কলকাতায় এসে? দেখবে মেট্রোতে এরকম একটা লাইন লেখা থাকে, মানে বা ট্রেনেতেও থাকে, দেখবে এক্সপ্রেস ট্রেনেতে এই লাইনটা থাকে।
মানে এটা আপ আর ডাউনটাকে বোঝায়, মানে যাচ্ছে আসছে, সেটাই হচ্ছে রিভার্সেবল রিয়াকশন। ঠিক আছে, এখানে যেই লাইনটা লেখা হচ্ছে Fe3 থেকে Fe2 তে যাচ্ছে, আবার Fe2 থেকে Fe3 তে আসছে। এবার আমার কোশ্চেনটা হচ্ছে তোমার ইলেকট্রনটা কোন দিকে হবে। এর ক্ষেত্রে ইলেকট্রনটা হবে না, কারণ ইলেকট্রনটা যেহেতু একটাই চেঞ্জ হচ্ছে, মানে ইলেকট্রনটা ক্যান্সেল হয়ে গেছে, যে ইলেকট্রন পাচ্ছে বা যে ইলেকট্রন ছাড়ছে মানে ওটা তোমার ব্যালেন্স হয়ে রয়েছে, ইকুইলিব্রিয়াম হয়ে রয়েছে, মানে সাম্য অবস্থা। তো এই যে এই ক্ষেত্রে কোন দিকে ইলেকট্রন অ্যাড হবে, যেমন ধরো সোডিয়াম যখন লিখছি, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিলে Na প্লাস ইলেকট্রন, তার মানে কি হলো, এটা নিউট্রাল ছিল, এখানে আয়ন হলো, এখানে ইলেকট্রন হলো। তার মানে আমার এই যে ইকুয়েশনটা লিখেছি Fe3 পজিটিভ থেকে Fe2 পজিটিভ, তাহলে ইলেকট্রনটা কোন দিকে হবে, ইলেকট্রনটা এই দিকে হবে, মানে যার চার্জ বেশি হবে সেই দিকেই ইলেকট্রন অ্যাড হবে। মানে তোমাকে যদি করতে দেয় ইলেকট্রনটা কোন দিকে বসবে, এরকম মানে ধরো Fe2 পজিটিভ থেকে Fe3 পজিটিভ হচ্ছে, এর ক্ষেত্রে ইলেকট্রনটা কোন দিকে বসবে, তখন এই দিকে বসবে না এই দিকে বসবে? হ্যাঁ হ্যাঁ, এই এখান থেকে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই ইলেকট্রন নিয়ে আবার এটাতে কনভার্ট হয়ে যাচ্ছে, বোঝা গেল? মানে যার চার্জ বেশি হবে সেই দিকেই ইলেকট্রন অ্যাড হবে। পরবর্তীকালে তুমি ক্লাস 11-এ উঠে রেডক্স রিঅ্যাকশনের ভেতর হচ্ছে তোমার এর ব্যালেন্সিং করতে পারবে, মানে ব্যালেন্সিং যেমন তোমরা এখন কি হচ্ছে হিট এন্ড ট্রায়াল মেথড করছো, মানে দেখে সেইটার সঙ্গে নাম্বারে ম্যাচ করাচ্ছ, ব্যালেন্স করতে পারো তো? না সেরকম ভাবে পারো না, ঠিক আছে তাহলেই হবে। তাহলে এই জায়গাটা গেল, এরপরে বলছে এখানটা ছিল, তাছাড়া আয়রন তার জারণ স্তরের পরিবর্তন ঘটায়, মানে Fe3 পজিটিভ থেকে Fe2 পজিটিভ যাচ্ছে, এই কারণেই আমি বললাম যে লস অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন, গেইন অফ ইলেকট্রন ইজ রিডাকশন। এই জায়গায় ইলেকট্রন কি হয়ে যাচ্ছে তোমার Fe3 থেকে Fe2 থেকে Fe3 তে যখন যাচ্ছে তখন অক্সিডেশন হচ্ছে, আবার Fe3 থেকে যখন Fe2 তে আসছে তখন সেটা রিডাকশন হচ্ছে, বোঝা গেল? তাহলে ইলেকট্রন পরিবহনে অংশগ্রহণ করে, এর ফলে মাইটোকন্ড্রিয়ার এটিপি সংশ্লেষ ও জল উৎপাদনের মতন কার্য সম্পন্ন হয়। কপারও নানা উৎসেচকের গঠনে অংশ নেয় যারা জারণ বিজারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নেয়। স্টেটমেন্টটা পড়ে নাও একবার। তোমার টাইম শেষ, তাহলে হচ্ছে তোমার শনিবার দিন ম্যাথসের পরীক্ষা হবে, ম্যাথসের পরীক্ষা দেবে প্রথম 3টে চ্যাপ্টার, তোমার আগের পরীক্ষাটাও হয়নি কিন্তু, শুক্রবার দিনই কোশ্চেন রাতে আপলোড হয়ে যাবে, এবার শনিবার রবিবার দুদিন টাইম পাবে, ঠিক আছে? ঠিক আছে তাহলে এবারে দেখো এই পয়েন্টটা গেল, এরপরে তোমার 10 নম্বর দেখো, অতিরিক্ত জারণ প্রতিরোধ ও বার্ধক্য আসতে বাধা দেওয়া, যেমন হচ্ছে কপার, সেলিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, বিশেষ বিশেষ জৈব যৌগ, নানা মুক্তমূলকের সুপার অক্সাইডের অ্যানায়ন কাজ প্রশমিত করে, ফলে ক্যান্সার, আর্থ্রাইটিস মতো রোগের সম্ভাবনা হ্রাস পায়। মানে অতিরিক্ত জারণ প্রশমিত কমিয়ে দেয়, ঠিক আছে? মানে কপার, এই 3টে হচ্ছে কি বলে মেটালের নাম মনে রাখতে হবে, কপার, সেলিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, বিশেষ বিশেষ সিই, এটা সিই হবে এরকম, ঠিক আছে? তারপর বলছে হরমোন গঠন, হরমোন গঠন হচ্ছে ডায়াবেটিস রোগ ইনসুলিন নামক হরমোনের অভাবে হয়, খাদ্যনালীর সঙ্গে যুক্ত গ্রন্থি অগ্রাণাশয় কোষে ইনসুলিন হরমোনকে সুস্থিত ও সঞ্চয় করতে Zn2 পজিটিভ মানে জিঙ্ক Zn2 পজিটিভের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন হচ্ছে থাইরয়েড গ্রন্থি নিঃসৃত থাইরক্সিন হরমোন মানবদেহের কোষে কোষে অক্সিজেন গ্রহণ করে এবং তাপ উৎপাদনের মতন গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে।
এবং থাইরক্সিন হরমোন সংশ্লেষণে আয়োডিন এই নামটা শুনেছো? আয়োডিন মানে ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তার মানে এখানে জিঙ্ক আসছে আর আয়োডিন আসছে, মানে হ্যাঁ, তো থাইরক্সিন হরমোন সংশ্লেষণে তোমার আয়োডিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে মানে এই জায়গাটা বুঝতে পারলে, এই জায়গাটা পড়ো পয়েন্টটা। এবার 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 দেখ, এবার হচ্ছে রক্ত গঠন। অস্থিমজ্জায় রক্তের লোহিত কণিকার পরিণত প্রাপ্তিতে লোহিত কণিকার ভেতরে উপস্থিত অক্সিজেন পরিবহনকারী প্রোটিন হিমোগ্লোবিন তৈরিতে কোবাল্ট, এখানে কোবাল্ট নামটা মনে রাখতে হবে, কোবাল্ট হচ্ছে তোমার সিও, কার্বনটা ক্যাপিটাল, অক্সিজেনটা ছোট, কোবাল্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে রক্ত গঠনে অস্থিমজ্জায় রক্তের লোহিত রক্তকণিকার পরিণতি প্রাপ্তিতে, মানে ওইটাকে কি বলে সম্পূর্ণ হতে, প্রাপ্তিতে লোহিত রক্তকণিকার ভিতরে উপস্থিত অক্সিজেন পরিবহনকারী প্রোটিন হিমোগ্লোবিন তৈরিতে কোবাল্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে এবার এই লাইনটা পড়ো, এইটা কিন্তু মনে থাকবে না, মানে রক্ত গঠনে কোন ধাতু কাজ করে, মানে কোন ধাতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তখন তোমাকে বলতে হবে কোবাল্ট। বোঝা গেল? তারপর হচ্ছে দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌগ গঠন। মানবদেহের বিভিন্ন কোষ, কলা, অঙ্গাণু গঠনে নানা গুরুত্বপূর্ণ যৌগ বিশেষ ভূমিকা পালন করে। যেমন ধরো ফসফোলিপিড, নিউক্লিক অ্যাসিড, মেটালোপ্রোটিন, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি, মানে এগুলো সবই তোমার বায়োলজির টার্ম। নিউক্লিক অ্যাসিড, মেটালোপ্রোটিন, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি, এইসব যৌগ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার এর মতো অধাতব মৌল এবং আয়রন, কপার, সেলিনিয়াম, ম্যাঙ্গানিজ এর মতন ধাতব মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, সেলিনিয়ামটা এসি হবে, সি না, এখানটা এসি হবে, ঠিক আছে? তো এই কটা পয়েন্ট ছিল, দেখো আর কিছু পয়েন্ট নেই। কোন এই বলো। হ্যাঁ, হুম 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 তো একই তো আছে, 13খানা পয়েন্টই তো আছে। কারণ এই বইয়ের আমি অনেক বই ঘেটেছি, ঘাটার পরে দেখলাম যে তোমাদের টেক্সট বইতেই ভালো লেখা রয়েছে, মানে আদার্স। হ্যাঁ হ্যাঁ, নতুন বইয়েতে কমিয়ে দিয়েছে, আর তো কিছু করেন, পুরোনো বইয়েতে বেশি ছিল, 2020 সালে লকডাউন হয়েছে, সিলেবাসটাকে কমিয়েছে, আর তো কিছু হয়নি। বোঝা গেল তো? তো এইটা গেল তোমার, এই পদার্থের প্রকৃতিটা শেষ হলো, তাই তো? ও ক্ষতিকারক প্রভাবটা দিয়েছে। হুম, ও ও, যেমন যেমন হচ্ছে লেড, সীসা, এটা মানে কি কাজে ইউজ হয়? পেট্রোল, কীটনাশক, রং, লেড পাইপ, লেড ব্যাটারি, ক্ষতিকারক, মানে শুধু এখানে বলেছে মানবদেহে প্রবেশ করলে অধাতুগুলি মানবদেহে প্রবেশ করে এবং মানবদেহে প্রবেশের ফলে কি হয়,
তাই তো? এইটা তো ক্ষতিকারক প্রভাব, কই ক্ষতিকারক প্রভাব এই, হ্যাঁ মানে তার আগে ক্ষতিকারক প্রভাব মানে ক্ষতিগ্রস্ত হয় এবং কার্যক্ষমতা হারিয়ে ফেলে, মানে এই টেবিলটাই দিয়েছে তাই তো? যেমন লেড হচ্ছে পেট্রোল, কীটনাশক, রং, লেড পাইপ, লেড ব্যাটারি, যেসব উৎস থেকে মানবদেহে প্রবেশ করতে পারে। মানে এই সীসা যেমন আমাদের এখানে বলছে যে আবার কিছু ধাতু অধাতু আছে যারা মানবদেহে সহনীয় মাত্রার ওপর না থাকলে রোগের সূচনা করে, যেমন মস্তিষ্ক, বৃক্ক, যকৃৎ, জিহ্বা, ফুসফুস, হৃৎপিণ্ড, হাড়, ত্বক ইত্যাদি নানা অঙ্গে ক্ষতিগ্রস্ত হয় এবং কার্যক্ষমতা হারিয়ে ফেলে, মানে যেটা খারাপ দিক দেখাচ্ছে। বলছে এরা ক্রমাগত প্রবেশ করতে ও জমা হতে থাকলে মৃত্যু পর্যন্ত করতে পারে। এইরকম ধাতব অধাতু মৌলগুলি হলো লেড, মার্কারি, মানে যেমন দেখবে থার্মোমিটার ভেঙে গেলে মানে সঙ্গে সঙ্গে ওই যে পারদটা থাকে সেই পারদটাকে সরিয়ে ফেলা হয়, কারণ ওটা পারদ পেটে যাওয়া মানে শরীরের ক্ষতি। মানে অ্যাকচুয়ালি পারদ কি কাজে ইউজ হয়, মানে আমাদের শরীরে কিভাবে ঢোকে? ব্যাটারি তৈরি কারখানা, মার্কারির ভেপার ল্যাম্প কারখানা বা কাগজ শিল্প, প্লাস্টিক শিল্প, থার্মোমিটার, মানে আমরা নর্মালি পারদকে দেখতে পাই থার্মোমিটার বা থার্মাল পাওয়ার স্টেশনের ফ্লাই অ্যাশ ও ছায়ের মাঝখানে, মানে এইটাও তোমার ধরো এই যে হ্যাঁ কি দেখেছে থার্মোমিটারই নর্মালি দেখবে। তারপর মানে যেই যেই অধাতুগুলো আমাদের শরীরে গেলে ক্ষতি সেই ধাতুগুলোর নাম মনে রাখতে হবে। এক হচ্ছে লেড, মার্কারি, ক্যাডমিয়াম, নিকেল, অ্যালুমিনিয়াম, ফ্লুরিন আর আর্সেনিক। মানে এখানের মধ্যে ফ্লুরিন আর হচ্ছে একমাত্র ফ্লুরিনটাই হচ্ছে অধাতু, বাদ বাকি সবই তোমার আর্সেনিকটা হচ্ছে ধাতু প্রকল্পের মধ্যে চলে যাচ্ছে। মানে এই যে অর্ডারটা লিখেছে না যে মৌলগুলি লেড, মার্কারি, ক্যাডমিয়াম, নিকেল, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম পর্যন্ত সবই হচ্ছে ধাতু। ফ্লুরিন যেটা যেটা F2, আর আর্সেনিক হচ্ছে তোমার AS। আর্সেনিকটা হচ্ছে ধাতু প্রকল্প আর ফ্লুরিন হচ্ছে অধাতু। মানে তোমাকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে কোন অধাতু আমাদের শরীরে গেলে আমাদের ক্ষতিগ্রস্ত হয় বা আমরা রোগগ্রস্ত হয়ে পড়ি, তখন তোমাকে বলতে হ্যাঁ ফ্লুরিন বলতাম। আর কোন ধাতু প্রকল্প আমাদের শরীরে গেলে, এক কথায় উত্তর আসবে আর্সেনিক। বোঝা গেল? তাহলে এই চ্যাপ্টারটা গোড়াটা হয়ে গেল, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারের টেস্ট পরের সপ্তাহে, এই সপ্তাহে এই চ্যাপ্টারের কোশ্চেন দিয়ে দেওয়া হবে। পিডিএফ আপলোড করব, শনিবার দিন এর কোশ্চেন অ্যান্সার আপলোড করব। কারণ এক বলো। হুম মানে ওটা আপলোড করা হয়নি এখনো, মানে লাস্টের ক্লাসের ভিডিও এখনো আপলোড করা হয়নি, ওগুলো সব আজকে আপলোড হবে। মানে দেখো যা ভিডিও ক্লাস হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমাদের যে আপলোড করে সে মাঝখানে একদিন আসেনি, ওই জন্য তার পুরনো সব কাজ পড়ে আটকে গেছে, মানে ওই কবে মকর সংক্রান্তির দিন আসেনি। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা সারা হয়ে গেল।